রাধে রাধে বন্ধুরা, আমার মনির ঘর চ্যানেলে নতুন একটা পর্বে তোমাদের সবাইকে স্বাগত জানাই। সামনেই তো দোল পূর্ণিমা আসছে। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব বাড়িতে গোপালের বিগ্রহ থাকলে কিভাবে দোল পূর্ণিমা উৎসব পালন করতে হবে। 2025 সালে দোল পূর্ণিমা কবে পড়েছে, পূর্ণিমা তিথি কখন আরম্ভ হবে ও কখন শেষ হবে, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও। এই দোল পূর্ণিমাকে গৌর পূর্ণিমাও বলা হয়, কেননা এই তিথিতে গৌরাঙ্গ মহাপ্রভুর আবির্ভাব হয়েছিল। প্রতি বছর আমি যেভাবে গোপুসোনাকে নিয়ে দোল উৎসব পালন করি সেটাই আজ তোমাদের সাথে শেয়ার করছি। প্রথমে আমরা গোপুসোনাকে যে পাত্রে স্নান করাই তার মধ্যে লাল, হলুদ ও বিভিন্ন রঙের ফুল দিয়ে ও বিভিন্ন রঙের আবির ছড়িয়ে দিতে হবে। এরপরে যদি ঠান্ডা ওয়েদার থাকে তাহলে উষ্ণ গরম জল পাত্রে ঢেলে দিতে হবে, আর যদি গরম পড়ে যায় সেক্ষেত্রে নর্মাল জল দিতে হবে। সেই জলের মধ্যে গোপুসোনাকে বসিয়ে দিতে হবে। গোপুর গায়ে মুখে ভালো করে আবির মাখিয়ে দিতে হবে। যদি সম্ভব হয় তাহলে সাদা বা হলুদ রঙের পোশাক গোপুসোনাকে পরাতে হবে। এবার ছোট্ট ছোট্ট বেলুন ফুলিয়ে তার মধ্যে আয়ুর্বেদিক আবির জলে গুলে বেলুনগুলির মধ্যে ভরতে হবে। এবার ওই জল বেলুনগুলি জলের মধ্যে দিলে খুব সুন্দর দেখতে লাগে। অন্য কোনো রং ব্যবহার করা যাবে না, শুধুমাত্র আবির দিয়েই গোপুসোনাকে দোল খেলাতে হবে। গোপুসোনার রং খেলা হয়ে গেলে যদি সম্ভব হয় পঞ্চামৃত দিয়ে অভিষেক করিয়ে সুগন্ধি জল দিয়ে স্নান করাতে হবে। এবার অনেকের মনে হতে পারে ছোট্ট গোপুসোনাকে রং জলের মধ্যে বসাবো না, তাহলে ঠান্ডা লেগে যেতে পারে। এক একজনের মনের ভাব এক এক রকম থাকে। সেক্ষেত্রে গোপুসোনাকে সিংহাসনে বসিয়ে চরণে, মুখে, হাতে, গায়ে আবির মাখিয়ে দিলেই হবে। পঞ্চামৃত ছাড়াও সুগন্ধি জল দিয়ে স্নান করালেও হবে। আর একটা কথা, গোপুসোনার জন্যে ছোট্ট রঙের বালতি আর পিচকারি তো এখন সব দোকানেই পাওয়া যায়। যদি গোপুসোনাকে উপহার দেওয়া যায় তাহলে গোপুসোনা খুব খুশি হয়। আমার কাছে এই রকম ছোট্ট পিচকারি আছে গোপুসোনার জন্যে। প্রতি বছর এই পিচকারি দিয়েই গোপুসোনা রং খেলে। এখন আমি গোপুসোনার হাতে এটা দিচ্ছি না, যেদিন গোপুসোনার দোল পূর্ণিমাতে দোল খেলবে সেই দিনই গোপুসোনার হাতে এটা দেব। এবার আসি 2025 সালে দোল পূর্ণিমা পালন করতে হবে 14ই মার্চ, 29শে ফাল্গুন শুক্রবার। দোল পূর্ণিমাতে রাধাকৃষ্ণের পূজা হয় রাত্রেবেলায়। এই পূজাটি করতে হবে 13ই মার্চ, 28শে ফাল্গুন বৃহস্পতিবার রাতে। পরের দিন সকাল থেকে রং খেলতে হয়। পূর্ণিমা তিথি আরম্ভ হবে 13ই মার্চ, 28শে ফাল্গুন 10:22 থেকে 14ই মার্চ, 29শে ফাল্গুন শুক্রবার সকাল 11:33 পর্যন্ত। এছাড়াও তোমরা এক একটা পাত্রে এক এক রকম আবির জলে গুলে সেই রং জল দিয়ে গোপুসোনাকে স্নান করাতে পারো। এছাড়াও ফলের রস, ফুলের নির্যাস দিয়েও এই দিনে গোপুসোনাকে স্নান করানো যেতে পারে। আর এই আবির গোলা জলটা কোনো পুকুরে বা জলাশয়ে ফেলে দিতে হবে। আর দোল পূর্ণিমার দিন গোপুসোনাকে হলুদ কিংবা সাদা রঙের পোশাক পরালে খুব ভালো হয়। আর গোপুসোনাকে খুব সুন্দর করে ফুলের সাজ পরাতে হয়। বাড়িতে যদি রাধা গোবিন্দের বিগ্রহ থাকে তাহলে রাধা গোবিন্দের বিগ্রহকেও সুন্দর করে ফুলের সাজ পরিয়ে শৃঙ্গার করাতে হয়। আজকে আমি এই ড্রেসটা পরাচ্ছি, কেননা মায়াপুর ইস্কন মন্দিরে আজকে রাধা গোবিন্দের বিগ্রহকে এই অরেঞ্জ কালারের ড্রেস পরানো হয়েছিল। সেই কারণে আমি প্রতিদিনের মতো গোপুসোনাকেও আজকে এই ড্রেস পরালাম। দেখো গোপুসোনার শৃঙ্গার তো হয়ে গেছে, কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। এরপরে মিরর দর্শন করিয়ে দেব। মিরর দর্শন হয়ে গেছে, এবার আমি পুজো করে নেব।
দেখো গোপুসোনাকে আমি চন্দনসহ ফুল আর তুলসী পাতা দিয়ে পুজো করে নিচ্ছি। দোল পূর্ণিমাতে বাড়িতে রাধা গোবিন্দের পূজা করা হয়, এছাড়াও লক্ষ্মীনারায়ণেরও পুজো করা হয়। এবার আসি ভোগের কথায়। দোল পূর্ণিমার দিন বাড়িতে রাধা গোবিন্দের পূজায় বা গোপুসোনার পূজায়, এছাড়াও লক্ষ্মীনারায়ণের পূজায় নিজে হাতে ভোগ রান্না করে নিবেদন করতে হয়। আর এই দিনে অন্নভোগও নিবেদন করা যায়। সামর্থ্য মতো সবাই ভোগের আয়োজন করে ভগবানকে সন্তুষ্ট করতে হয়। ভোগ নিবেদন আমার হয়ে গেছে। চারিপাশে গঙ্গা জল ছিটিয়ে দেখো জায়গাটা শুদ্ধ করে দিলাম। এবার আমি ভোগ আরতি করব। তোমরা এখন ভোগ আরতি দর্শন করে নাও। ধূপ, প্রদীপ, চামর দিয়ে শঙ্খ, ঘণ্টা বাজিয়ে ভোগ আরতি করতে হয়। আমি খুব সাধারণভাবেই ভোগ আরতি করি। দোল পূর্ণিমাতে গৌরাঙ্গ মহাপ্রভুর আবির্ভাব হয়েছিল। 1486 খ্রিস্টাব্দে নদিয়া জেলার নবদ্বীপ ধামে মহাপ্রভু জন্মেছিলেন। তার পিতার নাম জগন্নাথ মিশ্র আর মাতার নাম শচীদেবী। তিনি মহাপ্রভুকে নিমাই বলে ডাকতেন। তার আসল নাম ছিল বিশ্বম্ভব মিশ্র। তার প্রথম স্ত্রী লক্ষ্মীপ্রিয়া মারা যাওয়ার পরে শচীদেবী ছেলেকে দ্বিতীয়বার বিয়ে দেন। তার দ্বিতীয় স্ত্রীর নাম হলো বিষ্ণুপ্রিয়া। গৌরাঙ্গ মহাপ্রভু 4 জন রথী ছিলেন। এনারা একসঙ্গে বৈষ্ণব ধর্মের প্রচার করতেন। অদ্বৈত আচার্য, নিত্যানন্দ, গদাধর পণ্ডিত ও শ্রীবাস ঠাকুর। এনারা নদিয়ার পথে পথে হরিনাম সংকীর্তন করতে করতে বৈষ্ণব ধর্মকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন। আমরা সবাই জানি শ্রীকৃষ্ণ প্রথমে দোল পূর্ণিমাতে দোল উৎসবের সূচনা করেছিল, কিন্তু সেই উৎসব শুধুমাত্র মথুরা, বৃন্দাবনের দিকেই পালন করা হতো। সেইভাবে আমাদের এখানে হতো না। পশ্চিমবঙ্গে প্রথম মহাপ্রভু দোল উৎসব শুরু করে। সেই থেকে ধুমধাম করে দোল উৎসব পালন করা হয়। মায়াপুর, নবদ্বীপ, এছাড়াও দেশে বিদেশে যতগুলো ইস্কন মন্দিরের শাখা আছে, সব জায়গাতেই দোল পূর্ণিমার দিনে দোল উৎসব পালন করা হয়। গোপালকে প্রণাম করে নিচ্ছি। গোপালের প্রণাম মন্ত্র হলো ওম নীলোৎপল দল শ্যামং যশোদানন্দ নন্দনম গোপিকা নয়নানন্দং গোপালং প্রণমাম্যহম। আজকের এপিসোডটা আমি এখানেই শেষ করলাম। বাড়িতে কিভাবে দোল পূর্ণিমা উৎসব পালন করতে হবে, ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। রাধে রাধে।